খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। কি হতে চলেছে এই বাংলাদেশের মূর্খ যেগুলো এই এখন দখল করেছে ক্ষমতা, তাদের কি হতে চলে এরা কিছু জানি না। আজ থেকে 1-1.5 বছরের মধ্যে এদের যদি ফাঁসি হয় সে সময় আমার নামটা মনে রাখবেন যে আমি বলেছিলাম 1-1.5 বছর আগে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গালে পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা। একই আলটিমেটাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে। 31 দফার আলটিমেটাম যদি না মানা হয় তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যে কয়টা আছে সবাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 3 উচ্চ পদস্থ কর্মকর্তা 2 দিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। আর এই সফরে মোড় নিবে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারের সাথে মার্কিন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সম্পর্ক। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে লবিং করছে, কাজ করছে, প্রেশার তৈরি করছে। ভারত সহ অনেকেই সেই প্রক্রিয়ার মধ্যে আছে, এবং শেখ হাসিনাও তার বক্তৃতায় বিভিন্নভাবে বলছেন তিনি দেশে ফিরতে চান, দেশের জন্য তিনি অস্থির হয়ে উঠেন। আইডি থেকে হাসিনার পক্ষ নিয়ে বারবার টেস্ট করা হয়েছে। আচ্ছা, 22% কমেন্টে আওয়ামী লীগ পুনর্গঠনে সমর্থন দেওয়া হয়েছে, 22% আওয়ামী লীগ পুনর্গঠনে সমর্থন দেওয়া হয়েছে, আর বাকি যারা বুঝতেই পারছেন মানে অধিকাংশই না, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে, এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা, আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন, এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে। অর্থাৎ এই যে একটা আতঙ্ক, প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে, এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে। এই কেন পেয়ে বসেছে বা কি জানি না। সংবিধান তারা লঙ্ঘন করেছে, বেআইনিভাবে দেশের ক্ষমতা দখল করেছে, অবৈধ, এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না, কিন্তু এখন তারা এটা খুব টের পাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ ভীতি কাজ করছে। এই অবস্থায় গতকাল সেনাপ্রধান এই ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো। তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে। আমি খবরটা পেয়েছি। এখানে একটা জিনিস, আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচরণ, তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে। হ্যাঁ, তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল। রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক, তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনূসকে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে বলেছেন যে স্যার, বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন, এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন। এবং তিনি ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেন যে কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতায় এসেছেন, এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না, এখন পরিস্থিতি বদলে গেছে। এবং ডক্টর ইউনূসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে। এবং ডক্টর ইউনূসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জঙ্গিবাদের উত্থান, আইন শৃঙ্খলাহীনতা, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে। এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে, তিনি একটা গ্লোবাল ফিগার, সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এবং জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে
স্মরণ করিয়ে দিলাম, আমি আপনাকে সতর্ক করে গেলাম, বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন। তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইউনূসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভদ্র ভাষায় দেওয়া হয়েছে, টু গেট রেডি ফর এনি ইনস্ট্রাকশন দ্যাট মে কাম টু হিম। হ্যাঁ, কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন। তো এটাই, দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং। এবং পাশাপাশি যে এই যে ইউনূস শিবিরের একটা আতঙ্ক, যে কখন তাদের মানে চলে যেতে হয়, চলে যাওয়া তো একটা ভালো কথা, কিন্তু ধরা পড়লে কি হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এই আতঙ্কেই তাদের দিন কাটছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন, এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না। যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে, এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? বিএনপি আরো বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম। ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মোডে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ, যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক, বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে। তিনি বললেন, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন, এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে করেন তিনি। এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি, বলবেও না। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য, আগে সংস্কার করবে, সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে, সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল। শেখ হাসিনার প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট করে বলে নিই, আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল। পয়লা বৈশাখ উপলক্ষে জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে, খরচ করেছে বলে অভিযোগ উঠেছে। সরকার বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রয়পত্র ছাপিয়েছে, যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে, তার বিজ্ঞাপন ছাপা হয়েছে। সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে? জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে, সেই প্রশ্ন উঠে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 3 উচ্চ পদস্থ কর্মকর্তা 2 দিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। আর এই সফরে মোড় নিবে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারের সাথে মার্কিন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সম্পর্ক। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, মার্কিন দুটি প্রতিনিধি দলের এই সফরে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলোর উপর বাংলাদেশের সামনের দিনগুলোর রাজনীতি আর রাজনীতির গতিপথের উপর আন্তর্জাতিক সমর্থন বা চাপের নিশানা যেটাই হোক সেটি অনেকখানি ঠিক হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়গুলোর উপ সহকারী সচিব নিকোল চুলিক তিনি 15 এপ্রিল ঢাকা আসছেন। তার পরদিন বাংলাদেশে আসবেন পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ। মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সুশান স্টিভেনসন বাংলাদেশ সফরকালে হেরুপের সঙ্গে থাকবেন। এই 3 জন বাংলাদেশে 4 দিন থাকবেন। হাই প্রোফাইল ওই সফর সংক্রান্ত নোট ভার্বাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছিল গত 7 এপ্রিল। তারপর থেকে তাদের সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করবেন তারা। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নিকোল চুলিক অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে চলমান সংস্কার প্রক্রিয়া, বিশেষত বাংলাদেশের গণতন্ত্রের রূপান্তর নিয়ে আলোচনা করতে পারেন। তিনি বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সমর্থন করতে পারে তার উপায়গুলো অন্বেষণ করবেন বলে আশা করা হচ্ছে। নিকোল চুলিক বিএনপি ও জামাতে ইসলামী সহ রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন। অন্যদিকে অ্যান্ড্রু হেরাপের সফরকালে রোহিঙ্গা ও মিয়ানমার সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, মিয়ানমারের ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিকে মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশল বা আইপিএস এর একটি বড় বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া দেশের উপর মিয়ানমার জান্তার কোনো নিয়ন্ত্রণ নেই। রোহিঙ্গা সংকটের পাশাপাশি দেশটি মাদক ও অস্ত্র পাচার, অপহরণ এবং মানব পাচার একটি হটস্পটে পরিণত হয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে। ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, নিকোল আর হেরাপের এই সফরে মার্কিন সরকার এজেন্ডা একটি, সেটি হলো মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ভূমিকা ঠিক করা। ডেইলি স্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, হেরাপের সফরকালে বেশিরভাগ আলোচনাই হবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের উপর।
বাংলাদেশে এখন 12.5 লাখেরও বেশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য এর মধ্যে চীন, মিয়ানমার ও আরাকান আর্মির সাথে আলোচনা করেছে। অন্যদিকে 2021 সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্রগুলো বলছে মিয়ানমারের চীন সরকারের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন চিন্তিত। মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে থ্রি ব্রাদারহুডস। যুক্তরাষ্ট্র প্রশাসন এই বিদ্রোহী গ্রুপগুলোকে কাজে লাগাতে চায়। এই থ্রি ব্রাদারহুডস এর একটি হলো আরাকান আর্মি। আরাকান আর্মি হলো ইউনাইটেড লিগ অফ আরাকান বা ইউএল এর সামরিক শাখা। গত বছরে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং, বাংলাদেশের একেবারে লাগোয়া রাখাইন রাজ্যের মংডু ও ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালতোয়া দখল করে নিয়েছে। এমনকি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ফলে সীমান্তের প্রায় 350 কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে আছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর 2জন সাংবাদিক জানিয়েছে, আর 3টি টাউনশিপ দখল করতে পারলে পুরো আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে চলে যাবে। সেই টাউনশিপ 3টি হলো সিটওয়ে, চকফিউ এবং মানো। কিন্তু আরাকান আর্মির যে সামরিক শক্তি তা দিয়ে এই শহর 3টি দখল করা যাচ্ছে না। এখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের সাহায্য চাইবে। এক্ষেত্রে দুটো সাহায্য চাওয়া হতে পারে। একটি হলো আরাকান আর্মিকে সরাসরি সামরিক সহায়তা করা এবং অন্যটি হলো বাংলাদেশে আরাকান আর্মি বিরোধী রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপগুলো আছে সেগুলোকে দমন করা। এরই মধ্যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। দর্শক, এখানে দুটো প্রশ্ন চলে আসে। একটি হলো কেন মার্কিন প্রতিনিধি দল আরাকান আর্মি ও থ্রি ব্রাদারহুডসের জন্য বাংলাদেশের সাহায্য চাইবে, অর্থাৎ মিয়ানমারে মার্কিন স্বার্থটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো এই সাহায্য দেয়া ও না দেওয়ার সাথে বাংলাদেশের ঠিক কি কি স্বার্থ জড়িত থাকতে পারে। নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের 3 উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বাংলাদেশের ইউনূস প্রশাসনের যে বৈঠকগুলো হবে সেখানে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। কয়েকটি রাজনৈতিক দলের সাথেও এ নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনার সঙ্গে উঠে আসবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামনের নির্বাচন। সূত্রগুলো বলছে, মার্কিন প্রস্তাবের উপর সরকার কতটুকু রাজি হবে তার উপর ভিত্তি করে সামনের দিনগুলোতে ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে দেশটির প্রশাসন মনোভাব জানাবে। এমনকি বাংলাদেশের জাতীয় নির্বাচনের গতিপথও এর মধ্য দিয়ে ঠিক হয়ে যেতে পারে, এমনটাই আভাস দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের খবরে। সূত্রগুলো বলছে, 2023 সালে বাইডেন প্রশাসন যেভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তখনকার আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করেছিল, সেভাবে ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের উপর করবে কিনা তা নির্ভর করছে মার্কিন 3 কর্মকর্তার এই সফরের উপর। আসসালামু আলাইকুম। জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আসলে আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত করা যায়, শেখ হাসিনাকে বাদ দিয়ে হলো, তাহলে জনসমর্থন পাবে কিনা বা সমর্থন দেওয়া উচিত কিনা। যে ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, বাকি যারা আছে তারা আওয়ামী লীগ সংগঠিত করুক এবং তারা তাদের রাজনীতি করুক। আগের ভোটের হিসাবে তো তাদের 30-35% একটা ভোট আছে, তো তার মানে একটা ভোটার আছে, জনসমর্থন আছে। তো তারা কোন রাজনীতি করবে? আওয়ামী লীগের রাজনীতি করবে। মানে এত বড় সংখ্যা তো আর মানে বাদ দেওয়া যায় না এবং এটা গ্রহণযোগ্য হবে না। তো এই প্রশ্নটাই ছিল। তো এখানে মানে মতামত দিয়েছে আমার যে জরিপ বা মতামত প্যানেলের সম্পাদক, তিনি বলছেন যে 2800 কমেন্ট পড়েছে, তার মধ্যে কিছু কমেন্ট 2-3টা আইডি থেকে হাসিনার পক্ষ নিয়ে বারবার টেস্ট করা হয়েছে আর কি। আচ্ছা, 22% কমেন্টে আওয়ামী লীগ পুনর্গঠনের সমর্থন দেওয়া হয়েছে, 22% আওয়ামী লীগ পুনর্গঠনের সমর্থন দেওয়া হয়েছে। আর বাকি যারা বুঝতেই পারছেন মানে অধিকাংশই না, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আচ্ছা, পুনর্গঠনের পক্ষে কে কি বলেছেন তার আগে আমি মনে করি যে যেই প্রশ্নটা করেছিলাম সেটা আবার একটু আপনারা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে আমি কোন বিষয়ের উপরে আমি আলোচনা করছি। দর্শক শুনি। আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আপনাদের কাছে প্রশ্ন, শেখ হাসিনা এবং গণহত্যায় অভিযুক্তদের বাদ দিয়ে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় তাহলে কি সমর্থন করা উচিত? দর্শক শুনলেন। আসেন এবার আমরা দেখি যে পক্ষে, অর্থাৎ বিষয়টা কি, পুনর্গঠনের পক্ষে যারা যারা বলেছেন। আবু জাফর, আওয়ামী লীগ গঠন করা গেলে আওয়ামী লীগ নামে কোনো শব্দ থাকতে পারবে না, দলের নতুন নাম দিতে হবে, এটা একটা প্রস্তাব। মুন্নি আক্তার বলছেন অবশ্যই উচিত, কারণ এটা নারীদের দল না যে গতকালকে জন্ম হয়েছে। এই দলের অনেক অবদান বাংলাদেশের জন্য, যা অন্য
কোনো দলের নেই। আচ্ছা, হেরা নামে একজন বলছেন আওয়ামী লীগ নাম পরিবর্তন করে মুসলিম লীগ করতে পারে, এটা একটু তাচ্ছিল্য করে বলেছেন। রেজাউল হক টুকু বলছেন শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ পুনর্গঠন করতে হবে। সোভান শেখ বলছেন সমর্থন করা উচিত, তবে অনেকগুলো শর্ত সাপেক্ষে। কি শর্ত? 1, শেখ হাসিনার পরিবারের কেউ থাকতে পারবে না যাদের নামে গণহত্যার অভিযোগ রয়েছে। 2, বিগত 3টি নির্বাচনের কোনো মন্ত্রী এমপি থাকতে পারবে না, ইসলাম বিদ্বেষী মনোভাব কোনো ব্যক্তি থাকতে পারবে না, ইত্যাদি। খুব জটিল কঠিন শর্ত। আচ্ছা, সাইদুর রহমান হিরু বলছেন শেখ হাসিনাই প্রধান, শেখ হাসিনাই সেরা। ইমরান আহমেদ বলছেন জননেত্রী শেখ হাসিনাকে মানি, আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আচ্ছা, ইমরান আহমেদ বলছেন ওই একই প্রশ্ন মানে বারবার পেস্ট করা হয়েছে, এটা অনুচিত একেবারেই। শাকিলা জাহান বলছেন ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আছে, থাকবে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। আজিমউদ্দিন বলছেন শেখ হাসিনা থাকবে, আওয়ামী লীগও থাকবে, শুধু থাকবে না জুলাইয়ের কুশীলবরা। শাকিল খান বলছেন ভাই আপনার কাছে অনুরোধ, আওয়ামী লীগ কথা বলার প্রয়োজন নেই, সারা বাংলাদেশে নির্যাতন, জুলুম, চুরি, ডাকাত, পুলিশ হত্যাকাণ্ড, দ্রব্যমূল্য নিয়ে কথা বলুন প্লিজ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, করবেও না। আওয়ামী লীগ বিশাল একটা দল, সারা বাংলাদেশে 5-6 কোটি আওয়ামী লীগ আছে, কিভাবে নিষিদ্ধ করবে? এই হচ্ছে পক্ষে মতামতগুলো। আমি দর্শক কিছু বিপক্ষে মত এসছে। শরীফুল ইসলাম মোল্লা বলছেন দীপু ভাই আওয়ামী লীগ যে ফরম্যাটই আসুক এটা কেউ চায় না, পৃথিবীতে পতিত স্বৈরাচার ফিরে আসার নজির আছে? আমি ইতালিতে থাকি, মুসলিনের পার্টি নিষিদ্ধ, জার্মানির হিটলারের নাৎসি পার্টি ব্যান, তাহলে কিসের ভিত্তিতে আওয়ামী লীগ ফিরে আসবে বলে আমার মাথায় আসে না। সিরাজুল ইসলাম সেলিম বলছেন না, আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। 71 সালে স্বাধীনতার পর ভোটারবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ, রক্ষী বাহিনী গঠন করে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, বাকশাল গঠন করে গণতন্ত্র ধ্বংস করেছে। হাসিনা এসে যা যা করেছে সেই ইতিহাস এখন সবাই দেখছে। আচ্ছা, আরেকটা আব্দুল মান্নান বলছেন আম গাছে আমি ধরে, কাঁঠাল আর ধরে না, ওদের নীতি একই রকম থাকবে, কাজে ওদেরকে সমর্থন করা মানে ভারতকে সমর্থন করা একই কথা। আচ্ছা, রেজাউল করিম বলছেন না, কারণ হাসিনা পেছনে কলকাঠি নাড়বে, হাসিনার কথা শুনবে, সামনে ওরা থাকবে। দর্শক, এই ছিল নানা কমেন্ট, আরো আছে। আজিজুল হক বলছেন যে কোনো মতেই সমর্থন করা যায় না, আওয়ামী লীগ শব্দের প্রতিটি অক্ষর কলঙ্কিত, পুরাতন আর নতুন বলতে কিছুই নাই। আওয়ামী লীগ হাসিনাকে তৈরি করেছে, আবার তৈরি করবে। আওয়ামী লীগ আর এক নতুন হাসিনা, নতুন বোতলে পুরনো মদ, যেই লাউ সেই কদু। কোনো মতেই আওয়ামী লীগ সদস্যদের ইমান আনা যাবে না, এই হচ্ছে কথা। তো দর্শক বুঝতেই পারছেন যে 22% শুধু পক্ষে বলেছে, পুনর্গঠনের পক্ষে, আর বাকি অধিকাংশই হচ্ছে আবার 22%-এর মধ্যে অনেকেই বলছেন না অ্যাট ইজ ইট, মানে যেরকম আছে সেরকমই থাকবে, পুনর্গঠন, আর একেবারে পুনর্গঠনের পক্ষে না অধিকাংশ মানুষ। তার মানে হচ্ছে যে আমার যারা দর্শক, সেই দর্শকদের সমীক্ষায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নামে কোনো দল আসুক, পুনর্গঠিত হোক, অথবা যেমন আছে তেমন ভাবে আসুক, এটা কোনোভাবেই চায় না। এর মূল কারণটা হলো 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, শাসন, তার বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ, মানুষের যেই এখনো চাপা প্রতিবাদ রয়েছে এবং ঘৃণা, বিদ্বেষ, তার প্রেক্ষিতে তারা কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ আসুক। মানে তারা বলছে যে আওয়ামী লীগ যদি ভালো মানুষও আসে, তারপরেও তারা আদতে ওই আওয়ামী লীগের চরিত্রটাই বহন করবে। সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবে গ্রহণ করা যাবে না। আবার অন্য পক্ষ বলছে যে না, আওয়ামী লীগ এত বড় দল, তাদেরও অবদান আছে, সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগ আছে, থাকবে। তো দেখা যাক এখন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যে আওয়ামী লীগকে তারা কোনোভাবেই পুনর্গঠিত অবস্থায়ও চায় না, সেই মতামতটা ধারাবাহিকতা ভবিষ্যতে থাকে কিনা, কারণ জনমত সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। তো সুতরাং যখন যেই রকমই পরিবর্তন হোক না কেন, সেই মতামতগুলো নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে দর্শক আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্যই আমাদের এই আয়োজন। জনতার মতামত, সঙ্গে থাকুন, আরো বেশি বেশি করে কমেন্ট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন,
এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।